স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH যা বলেছিলাম কিশলয়ের অগ্নিবাণে বারবার, যা প্রশ্ন করেছিলাম কিশলয়ের অগ্নিবাণে বারবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বললেন এসে যে তৃণমূলের দুর্নীতির ফল হচ্ছে আনন্দপুরের অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট নয়, বাংলার মানুষকে বারবার বলেছিলাম, সেই প্রশ্ন এখন বৃহত্তর আকার ধারণ করেছে। কিশলয়ের অগ্নিবাণে যে প্রশ্ন করেছিলাম কেন গ্রেফতার হয়নি মোমো কোম্পানির মালিক, কিশলয়ের অগ্নিবাণে যে কথা বলেছিলাম এই দুর্নীতির, তৃণমূলের দুর্নীতির, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুর্নীতির ফসল কাটছে বাংলার মানুষ, ফল ভোগ করছে বাংলার মানুষ। আর কতদিন ফল ভোগ করতে হবে প্রশ্ন তুলেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বৃহত্তর প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দুর্নীতির কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন বাংলার মানুষকে ফল ভোগ করতে হচ্ছে, কিন্তু আর বেশি দিন নয়। তৃপ্ত কণ্ঠে বলেছেন পরিবর্তন আসতে চলেছে। আজকের পলিটিক্যাল, রাজনৈতিক এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন। बंगाल की ममता सरकार से ज्यादा भ्रष्ट सरकार इस देश में एक भी नहीं। ममता दीदी, आपने भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज किया है, संस्थागत करने का काम किया। বাংলা থেকে শিল্প, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নতি গিয়েছে বহু যোজন দূরে। রাজ্যের যুব সমাজ ঘর ছেড়ে ঠাঁই নিয়েছে ভিন রাজ্যে। পেট চালানো ও সংসার চালানোর জন্য বাংলার ছেলেমেয়েরা আজ পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই রাজ্যের মন্ত্রীদের কোটি কোটি টাকার সম্পত্তি, বান্ধবীর খাটের তলায় টাকার পাহাড়, কোটি কোটি টাকার মালিক। আর সেই দুর্নীতিগ্রস্তরাই তৃণমূলের সম্পদ। आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने। দিন কয়েক আগে আনন্দপুর অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু মিছিল হয়। তার পিছনেও তৃণমূলের লোভ ও দুর্নীতি। অভিযোগ শাহের। ये जो अग्निकांड हुआ है, ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। 1947 সালে ভারতের জিডিপির প্রায় 30% ছিল এই বাংলার, আর এখন তা এসে ঠেকেছে প্রায় 6%। কোনো বড় শিল্প আসে না বাংলায়, উল্টে কোম্পানিরা বাংলা ছেড়ে পাড়ি দিয়েছে বেঙ্গালুরু, নয়ডা, হায়দ্রাবাদে। আর বাংলার মুখ্যমন্ত্রী বড় শিল্প আনার বদলে চপ, ঘুগনি, কাশফুলের বালির শিল্পে জোর দেন। আর তাঁর আমলে সরকারি চাকরি বেনজিরভাবে বিক্রি হয়, সরকারি চাকরির পরীক্ষা হয় না, খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলা। এবার বাংলার মানুষের হাতেই বাংলার ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। একটা সরকার চলছে যে সরকারের চলাকালীন এত চুরি হয় চাকরি যে রাস্তায় বসে থাকে বাংলার চাকরি প্রার্থীরা, চাকরিহারারা, আর জেলে যেতে হয় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীকে বান্ধবীর খাতের তলায় টাকা পাওয়া যায়। একটা রাজ্যে এমন সরকার চলছে যেখানে বেআইনি জমির ওপর, জলা জমির ওপর কারখানা করে ফেলা যায়, একদম বিন্দাস কারখানা বানিয়ে সেখানে তালা দিয়ে এমপ্লয়ীদের রাখা যায়, দমকলের অডিট হয় না, আর দাউ দাউ করে পুড়ে 27 জনের মৃত্যু হয়, আরো বেশি হয়তো বাড়বে সেই সংখ্যা, কারণ এখনো হাড়গোড় উদ্ধার হচ্ছে। একটা রাজ্যে সরকার চলছে যেখানে বর্ডারের ফেন্স, বর্ডারের কাঁটা তার ইচ্ছে করে লাগাতে দেওয়া হয় না, যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে, এসে যাতে ভোট দিতে পারে, ভাতের পাতে টান দিতে পারে। সেই সরকারকে
বাংলার মানুষ ধিক্কার জানায়। বাংলায় এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের পরিস্থিতি নিয়ে আওয়াজ তুললেন, বললেন যে এটা একটা নিছক দুর্ঘটনা, এটা দুর্ঘটনা নয়, এটা তৃণমূলের দুর্নীতির ফসল। আরো একবার শুনবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বললেন, শুনুন। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। অমিত শাহ স্পষ্ট ভাষায় বলছেন দুর্নীতির ফসল হচ্ছে এই আগুন, কিন্তু দুর্নীতির ফসল তো শুধুমাত্র এই আগুন নয়। অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি অমিত শাহের আরো একটা বক্তব্য শোনাবো, তারপর অগ্নিবাণ নেব। কারণ প্রশ্ন উঠছে দুর্নীতি শুধুমাত্র আগুনের কারণ হয়ে দাঁড়াচ্ছে না। আমরা আগুন নিয়ে আলোচনা শুরু করলেও দুর্নীতির শিকড় ছড়িয়েছে অনুপ্রবেশে, দুর্নীতির শিকড় ছড়িয়েছে চাকরিতে, দুর্নীতির শিকড় ছড়িয়েছে শিক্ষায়। অমিত শাহ কি বলছেন অনুপ্রবেশ নিয়ে শোনাবো। पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है कि बाढ़ लगाने के लिए, फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे रही, भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं, आपका पुलिस वाला रोकता नहीं, और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रहे। ममता दीदी आपको जमीन देनी है तो दीजिए, न देनी हो तो न दो। अप्रैल अंत में भारतीय जनता पार्टी का मुख्यमंत्री 45 दिन में पूरी जमीन बीएसएफ को हैंडओवर कर देगा, हैंडओवर कर। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে প্রশ্ন করছি। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন করছি আজ। দুর্নীতির আগুনে ঝলসে মরল জনতা, তাই রাগঢাক মমতার। প্রশ্ন করছি, এই মুহূর্তে যারা রয়েছেন উপস্থিত তাদের কাছে যাব। নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। সন্ময় ব্যানার্জি রয়েছেন, ইউটিউবার। আমার সঙ্গে প্রিয়ন্তী রয় রয়েছেন, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী। দেবাশিস চৌধুরী রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, বহুদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত থেকেছেন। সজল ঘোষ এসে যুক্ত হবেন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে, বিজেপি মুখপাত্র। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করব। সন্ময়দা, দুটো গুরুত্বপূর্ণ ইস্যু, দুটো গুরুত্বপূর্ণ বাইট শোনালাম। প্রথমটা নিয়ে আগে আলোচনা করি। অমিত শাহ বলছেন, যা আপনি গতকাল বলেছেন, যা আমরা এর আগে বারবার বলেছি, এটা শুধুমাত্র একটা আগুন নয়, এটা দুর্নীতির ফসল। 27টা প্রাণ গিয়েছে। সন্ময়দা, 27টা প্রাণের দাম খুব কম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা করে ধরেছেন বটে, কিন্তু অতটুকু নয়, হয়তো আর একটু বেশি। আরো বহু মানুষের প্রাণ যাবে হয়তো তৃণমূলের দুর্নীতির ফলে। অমিত শাহ বলছেন পরিবর্তন অবশ্যম্ভাবী। সন্ময়দা। না দেখুন, আমি কিশোর, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে দুর্নীতি আর তৃণমূল সমর্থন। আপনি তৃণমূল হবেন, দুর্নীতি করবেন না, বা আপনি তৃণমূল হবেন, আপনি দুর্নীতির পৃষ্ঠপোষকতা করবেন না, বা নিজে দুর্নীতি করবেন না, এটা কোনোভাবে বাংলার মাটিতে হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্নীতির ইস্যুটাকে বিরোধী রাজনৈতিক দল হিসেবে, মূল বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি কি সেইভাবে এস্টাবলিশ করতে পারছেন? এই প্রশ্নটা আমাকে কিন্তু বারবার করে ভাবাচ্ছে। অমিত শাহ বক্তৃতা আজকে আমি ফলো করছিলাম। আমি এই বক্তৃতার মধ্যে পরিষ্কারভাবে বলছি যে উনি বলেছেন যে আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে নিয়ে আসুন, আমরা দরকার হলে একদম বিচার বিভাগীয় কমিশন করে কোন একজন বিচারপতি বসিয়ে আমরা পুরো ব্যাপারটা, সমস্ত ইনভেস্টিগেশন গুলো কমপ্লিট করবো। কিন্তু কিশোর, আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, আজকে যে আনন্দপুরে যে ঘটনা ঘটলো,
সেই ঘটনাটাতে একটা সরকার গত 15 বছর ধরে ধারাবাহিক দুর্নীতি তো লুকিয়ে রয়েছে, এটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? 35টার উপর কারখানার কোনো ফায়ার লাইসেন্স নেই, ফায়ার অডিট নেই, পঞ্চায়েত কোনো আমি আজকে সংবাদ মাধ্যমেই দেখছিলাম, পঞ্চায়েত কোনো রেভিনিউ পাচ্ছে না এই গোডাউন গুলো থেকে। আচ্ছা, একটা সরকার যেখানে 7,71,000 কোটি টাকা দেনা করে বাজারে বসে আছে, যে সরকার প্রতিদিন বলছে আমার হাতে টাকা নেই তাই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দিতে পারছে না বা কন্ট্রাকচুয়াল কর্মী দিয়ে সরকার চালানো হচ্ছে, সেই সরকার তার রেভিনিউ তোলার যে জায়গাটা, ঠিক সেই জায়গাটাতে তারা আপোষ করছে কেন? তার কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা প্যারালাল ইকোনমি গ্রাউন্ড লেভেলে হয়ে গেছে এবং এটার উপরই তৃণমূল দলটা ডিপেন্ডেন্ট। এই যে বালি দুর্নীতি, বালি খাদানের দুর্নীতি, মাঝে মাঝে পুলিশ রেড করে, মাঝে মাঝে আমরা দেখেছি বর্ধমানের এরা ডিএম রেড করতে যান, পুলিশের এসপি রেড করতে যান, অথচ তারা ফাইনাল একটা কনক্লুশনে আসতে পারছে না যে আমার এট দ্য এন্ড অফ দ্য ডে সরকার ইজ লুজিং দ্য রেভিনিউ। আমি বলছি 35টা গোডাউনে যদি লাইসেন্সের ফি এবং তাদের বকেয়া টাকাগুলো, মানে তাদের যে পাওনা টাকাগুলো সরকারের কাছ থেকে হয়, সরকার যদি পেত, সেইটাতে কেন আপোষ? এখানেই তো লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের করাপশন। এবং আমি কিশোরের আরেকটা খুব দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের আর্থিক অবনতির ক্ষেত্রে শিল্পায়ন যেমন হয় না, বিভিন্ন জায়গায় করাপশন যেমন হয়, তার থেকেও বড় জিনিস আমার যেটা মনে হয়, সরকার কি আদৌ চায় যে যেখান থেকে আমার টাকাটা তোলা দরকার, যে টাকাটা আমার ন্যায্য টাকা, পাওনা টাকা, সেই টাকাটা আমাদের সরকারের ভাড়ারে আসুক? এখানে নীলাদ্রি বাবু আছেন আইনজীবী, তিনিও স্বীকার সন্ময় করবেন। একটা প্রশ্ন স্যার, আমার একটা প্রশ্ন, সরকার হয়তো টাকা তুলতে চায় না, কিন্তু তৃণমূল তো টাকা তুলতে চায়। তৃণমূলও যে টাকা তুলতে চায় না এমনটা তো নয় সন্ময়দা। কিশোর গ্রাউন্ড লেভেলে যে প্যারালাল ইকোনমিটা পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে গ্রাউন্ড লেভেলে, এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে চান না। তার কারণ এই দলটা ইলেকশনের দিন বা ইলেকশনের আগে পরে সিচুয়েশনটা নিয়ন্ত্রণ করবো তো এদের আমি যথাযথ রোজগারের জায়গা যদি করে না দিতে পারি। আচ্ছা বলুন, আমি আসছি সন্ময়দা, নীলাদ্রি বাবু উত্তরটা নি, আমি আসছি সন্ময়দা, নীলাদ্রি বাবু উত্তরটা নি। তৃণমূলের দুর্নীতির কারণে আজ আনন্দপুরের মতো ঘটনা, তৃণমূলের দেশ বিরোধিতার কারণে আজ বর্ডার থেকে ইনফিলট্রেশন হচ্ছে, অমিত শাহ সে বীরদর্পে বলে যাচ্ছেন এগুলো তৃণমূলের দুর্নীতির ফসল। সন্ময়দার কথাগুলো শুনলেন, আপনার কাউন্টার নেব নীলাদ্রি বাবু। দেখো কিশোরয়, কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু যেটা বলছে সেটা সত্যি নয়। দুর্নীতি বলছো তোমরা, কিন্তু দুর্নীতিটা মাথায় রাখবে যে এটা কিন্তু এখনো প্রুভ হয়নি, এখনো চার্জশিট ফাইল হয়েছে, ট্রায়াল এখনো শেষ হয়নি। তো সেই জন্যই যদি না হয়, নো পারসন শুড বি প্রিজিউমড গিলটি আনলেস প্রুভড আদারওয়াইজ। এটা গেল ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড, অ্যাজ ফার ইনফিল্ট্রেশন নিয়ে তোমরা কথা বলছো, ইনফিল্ট্রেশন নিয়ে বলতে আমি চাই যে সীমাটাকে রক্ষা করার কার দায়িত্ব? বিএসএফ এর ফার্স্ট। সেকেন্ডলি, এই যে বলছে ফেন্সিং হয়নি, ফেন্সিং হয়নি, আসাম, মিজোরাম, ত্রিপুরাতে কতটুকু ফেন্সিং হয়েছে? বাকি আছে কি বাকি নেই? আর যেগুলো জায়গায় ফেন্সিং হয়েছে সেখান থেকে কি ইনফিল্ট্রেশন হচ্ছে না? তো দেখো, এটা একটা পলিটিক্যাল জাগলারি। ইলেকশনের আগে এসব কথা উঠবে, লোকেরা মানুষ দেখেই ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছো এবার আবার পাওয়ারে আসবে, সেটা আমরা সবাই জানি। তো সেইভাবে এইগুলো পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে লোককে বিভ্রান্ত করা যাবে না। স্যার, আপনি দুটো পয়েন্ট তুললেন, আমি দুটো পয়েন্টের উত্তর দিতে চাই। আপনি বললেন দুর্নীতি প্রুভেন নয় যতক্ষণ না, আনটিল এন্ড আনলেস প্রুভেন আদারওয়াইজ ততক্ষণ পর্যন্ত কেউ দোষী না। অবশ্যই স্যার মেনে নিচ্ছি, আমি শুধু দুটো তফাতের কথা বলছি স্যার। গোডাউনের মালিক গ্রেফতার হলেন, কিন্তু মোমো কোম্পানির মালিক গ্রেফতার হলেন না। তদন্ত তো পরে, প্রুফ করার প্রেক্ষিতটা তো পরে আসবে যখন গ্রেফতার হবে। মোমো কোম্পানির ম্যানেজার গ্রেফতার হন, ডেকোরেটার্স কোম্পানির মালিক গ্রেফতার হন। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইনফিল্ট্রেশন নিয়ে আপনি বলছেন বিএসএফ এর দায়িত্ব। কদিন আগে ক্যালকাটা হাইকোর্টকে বলতে হয়েছে, স্যার আপনি আইনজীবী কিন্তু আমরা সাধারণ মানুষ অর্ডার কপিটুকু পড়েছি যে দ্রুত জমি দিয়ে দেওয়া হোক, রাজ্য সরকার জমি দিচ্ছে না, এটাই প্রমাণ হয় এতে। স্যার আপনি দ্রুত এই দুটোর উত্তর দিন, তারপর আমি দেবাশিস বাবুর কাছে যাব। উত্তর। as far as ক্যালকাটা হাইকোর্টের অর্ডারটা কনসার্ন আছে, আমি এটা জানিয়ে দিই যে বেঙ্গলে এখন অব্দি 229 কিলোমিটার এখনো ইন দ্য প্রসেস অফ অ্যাকুইজিশন আছে, 77 কিলোমিটার হ্যান্ড ওভার হয়ে গেছে, আর বাকি যেটা 148 কিলোমিটার রয়েছে সেটাকে ফেন্সিং দেওয়া যাবে না বিকজ অফ সোয়াম্পি মার্শি ল্যান্ড অ্যান্ড রিভার। তো এই যে তথ্যটা বলছে
কলকাতা হাইকোর্ট বলেছে তুমি অ্যাকুইজিশনের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে দাও। 229 একর্স ডেফিনেটলি কিলোমিটার এখনো ডেফিনেটলি বাকি আছে। স্টেট ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হবে, তারপরে হ্যান্ড ওভার হবে। কম্পেনসেশন সবাইকে দেবে, সেটা দেবে। এটার সঙ্গে ওটাও বলো যে কম্পেনসেশনের টাকাটাও কিন্তু দেরি করে সেন্টার থেকে এসছে। এই মামলাটা সাবজুডিস আছে। এপ্রিলের 2 তারিখে হিয়ারিং হবে। বাইট শুনিয়েছি, সাধারণ মানুষ বলছেন যে আমরা জমি দিতে চাই ন্যাশনাল সিকিউরিটির জন্য, কিন্তু রাজ্য সরকার আমাদেরকে এতটাই কম টাকা অফার করছে যে আমরা জমি দিতে পারছি না। স্যার, আপনি কোন কম্পেনসেশনের কথা বলছেন জানেন না, কিন্তু আমি এইটুকু বলতে পারি রাজ্য সরকার জমি অ্যাকোয়ার করতে দেরি করছে, সাধারণ মানুষ বলছেন। আমি আসছি নীলাদ্রি বাবু আপনার কাছে, আমি শর্মাদা আসছি, দেবাশিস বাবুর কাছে ছোট্ট একটা উত্তর নেব। দেবাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে আমি আচ্ছা শর্মাদা, হ্যাঁ শর্মাদা আসছি, আমি 10 সেকেন্ড নেবো। সেটা হচ্ছে কিশোরয় নীলাদ্রি বাবু যে মিথ্যে কথা বলছেন। মানে কলকাতা হাইকোর্টে যখন শুনানিটা হয়েছিল, সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একটা কথা বলেছেন, প্রধান বিচারপতি বলেছে যে কোনো কারণে এসআইআর দেখিয়ে ডিলে করা চলবে না। 31 মার্চ হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে এগুলো জমিগুলোকে হ্যান্ড ওভার করতে হবে। আপনি অস্বীকার করবেন এটা? আপনি পুরো ব্যাপারটাকে স্টোরিটাকে অন্য লাইনে ন্যারেটিভে ঘুরিয়ে দিচ্ছেন। আপনি এটাকে ভুল বিভ্রান্ত করবেন না। আমি যেটা ফ্যাক্ট আছে আমি সেটা বলছি। আমি এটা ফ্যাক্ট আছে যে 77 কিলোমিটার হ্যান্ড ওভার হয়ে গেছে। প্রধান বিচারপতি বলেছেন কি বলেনি? বলেছেন এসআইআর দেখে ডিলে করতে প্রসেসে আছে। 31 মার্চ লাস্ট ডেট দিয়েছেন। আর 140 কিলোমিটার করা যাবে না। আপনি আইনজীবী হিসেবে মিথ্যা কথা বলছেন। I am not defending, I am facing the fact. I am defending no one, sir. I am not defending anyone. I am facing the fact. No, it is an information. সবার কাছে স্যার, দেবাশিস বাবু এক সেকেন্ড আসছি স্যার, আমি আবার ডিবেটে যাচ্ছি। দেবাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতির আগুনে জ্বলে পুড়ে মরছে বাংলার মানুষ, 27টা প্রাণ চলে গিয়েছে, এখনো হাড়গোড় পড়ে রয়েছে। অমিত শাহ এসে বলছেন, বীর দর্পে বলছেন যে দুর্নীতির কারণে এই হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে তৃণমূল যদি এই কাজ করে থাকে তাহলে তো ব্যবস্থা নিতে হবে, সরকারের পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন দেখতে পাচ্ছেন কি? বলুন দেবাশিস বাবু। দেখুন, এখানে আনন্দপুরের যে বিষয়টা, সেটা মনে রাখতে হবে কলকাতার বুকের উপরে মোটামুটি, সেটা পঞ্চায়েত জমি হতে পারে, ইস্টার্ন ওয়েটল্যান্ড হতে পারে, কিন্তু একদম খাস কলকাতায়। আর আমরা জানি দক্ষিণ কলকাতার শহীদ স্মৃতি কলোনি থেকে শুরু করে জাভেদ খানের একদম সায়েন্স সিটির কাছাকাছি ভিআইপি গুলশান কলোনি অবধি সমস্তটাই ইস্টার্ন বাইপাসের পূর্ব দিকে, মানে ইস্টার্ন ওয়েটল্যান্ডস, গোটাটাই সন্দিগ্ধ। আর একদম পুরো সিপিএমের সময় থেকে এই দুর্নীতি চলছে। সেখানে ইস্টার্ন ওয়েটল্যান্ডসের পুরো এনভায়রনমেন্টাল পুরো ইস্যুগুলোকে ধ্বংস করে পুরো বেআইনিভাবে, যার কোনো লোকাল স্ট্যান্ডার্ড নাই, সেখানে সেইভাবে বানতলার চর্মশিল্প, বাসন্তী হাইওয়ে সবটাই কোয়েশ্চেন মার্কের মধ্যে। এমনভাবে ওখানে পরিকল্পনা করা হয়েছে, যেটা সন্ময়বাবু বললেন একদম সঠিক কথা। ইকোনমিটা প্যারালাল নয়, ইকোনমিটা ব্ল্যাক ইকোনমি, কালো ইকোনমি। ব্ল্যাক ইকোনমি চালাতে হবে। কেননা ব্ল্যাক সমাজ তৈরি করা হয়েছে। এই যে অঞ্চলটা আমরা দেখছি, আনন্দপুর, গুলশান কলোনি, ভিআইপি, শহীদ স্মৃতি কলোনি, মুকুন্দপুর, কালিকাপুরের আরও বিস্তীর্ণ অঞ্চল, সমস্ততে যদি আজকে সার্ভে করা হয়, আমরা এই যে ইনফিল্ট্রেশন, সেখানে আমরা রোহিঙ্গাদের পাবো, অনুপ্রবেশকারীদের পাবো। সেখানে এমন একটা ডেমোগ্রাফি যেখানে টিএমসির মানে ক্রিমিনালরা সেখানে আস্তানা গাড়ে, ওগুলো সেফ হেভেন, ক্রিমিনালদের সেফ হেভেন। আমরা কলকাতায় আমরা ইতিমধ্যে কিছুদিন আগে মেট্রোপলিটনের ওখানে আমরা একটা বিভৎস নারকীয় একটা খুন দেখেছি। ইন দ্য মিডনাইট, রাত্রিবেলা খুন করা হয়েছে সায়েন্স সিটির ওখানে বাইপাসের উপরে। কি করে ধর্ষণ হয়, রাত বিরাতে ওখানে রেপ হয়, খুন হয়, কেরম করে হচ্ছে? কেননা এগুলি সেই অঞ্চল। আজকে আনন্দপুর এটাই সেই অঞ্চল। বাবু কাউন্টার করুন, উত্তর আছে আপনার কাছে? দেবাশিস বাবু যা বলছেন তার উত্তর আছে নীলাদ্রি বাবু? শুনুন, বেঙ্গল আর ক্যালকাটা বিপিআরডি রিপোর্টটা একটু দেখে নিন। বিপিআরডি, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট, বেঙ্গল ranks 3rd amongst the safest states in the country.
এইভাবে যে বলছেন উত্তরপ্রদেশ আর উত্তরপ্রদেশ আপনি বিহার সব ওখানে গিয়ে রকমের দেখুন। র্যাঙ্কিং করতে পারবেন আপনারা- দাদা, মার্জনা করবেন, শুনুন, আপনি শুনুন, সব রকমের র্যাঙ্কিং করতে পারবেন, কিন্তু আপনার সরকারের কাজ হচ্ছে যেটা সিপিএম এর কাজ ছিল। আপনার সরকারের কাজ, সিপিএম এর কাজ সরকারি তহবিল শূন্য করে রাখা। সরকারি তহবিল শূন্য থাকলে আপনার কোনো দায়বদ্ধতা নেই, আপনি মানুষের কাজ করবেন না, তাই আপনার সরকারের তহবিল ট্রেজারি শূন্য। কিন্তু আপনার দল টিএমসি কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনারা ব্ল্যাক ইকোনমি দিয়ে, ব্ল্যাক সোসাইটি, এই ওয়েস্ট বেঙ্গলকে আপনারা কালিমা লিপ্ত করছেন বিকজ অফ দা ব্ল্যাক ইকোনমি। আপনারা সরকারি তহবিল, গভর্নমেন্টের রেভিনিউ, যেটা সন্মেদা বললেন, গভর্নমেন্টের রেভিনিউ আপনাদের শূন্য, একদম সরকারের ভান্ডার টাকা, কোনো টাকা নেই। কিন্তু টিএমসি কোটি কোটি টাকা খরচা করে, এই টাকা কোথা থেকে আসে? যেই সরকারের কাছে মায়না দেওয়ার টাকা নেই, সেই সরকারি দল এত কোটি কোটি টাকা কোথা থেকে খরচা করে? এর জবাব আগে আপনি দিন। দুর্নীতির কথা উঠছে তো স্যার, আমি শোনাই। এক সেকেন্ড, আমি প্রত্যেকের কাছে আসি, প্রিয়ন্তীর কাছে আসি, সজল দাও জয়েন করবেন এরপর। আমি আসছি স্যার, দেবাশিস বাবু আসছি। কোটি কোটি টাকার দুর্নীতি, প্যারালাল ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, এই শব্দগুলো উঠে আসছে তো। দুর্নীতি তো, দুর্নীতির প্রমাণ দিতে হবে, তৃণমূলের দুর্নীতির প্রমাণ দিতে হবে। তৃণমূলের নেতারাই তো তৃণমূলের দুর্নীতির কথা বলেন, বারবার শুনিয়েছি। তৃণমূলের নেতারা বলছেন দুর্নীতি হচ্ছে, দলের একাংশ দুর্নীতি করছে। বলেননি তৃণমূলের নেতারা? অমিত শাহ কি বলছেন তৃণমূলের দুর্নীতি নিয়ে? শুনবো, ডিবেটের পরের অংশে আসবো, দেখুন। कि बंगाल की ममता सरकार से ज्यादा भ्रष्ट सरकार इस देश में एक भी नहीं। आपने भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज किया है, संस्थागत करने का काम किया है। आपकी आंखों पर भतीजा के प्यार का मोतियाबिंब लग गया है। आपको भ्रष्टाचार नहीं दिखाई पड़ता। मैं थोड़ा बता देता हूं। कैश फॉर क्वेरी घोटाला आपके शासन में हुआ। शिक्षक भर्ती घोटाला आपके शासन में हुआ। एसएससी घोटाला आपके शासन में हुआ। नगर पालिका भर्ती घोटाला आपके शासन में हुआ। गाय तस्करी का घोटाला आपके शासन में हुआ। राशन का घोटाला आपके शासन में हुआ। मनरेगा घोटाला आपके शासन में हुआ। पीएम आवास का घोटाला आपके शासन में हुआ। 10 लाख करोड़ के घपले, घोटाले, भ्रष्टाचार आपकी सरकार कर रही है। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আমার কাজ খানিকটা হালকা করে দিলেন। আমি এই লিস্টটা বলতে যাচ্ছিলাম, অমিত শাহ বলে দিলেন। এই লিস্ট শেষ হওয়ার নয়। 10 লাখ কোটির দুর্নীতির কথা অমিত শাহ বলছেন। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ আমি, দুর্নীতি ভিত্তি, দুর্নীতি ভবিষ্যৎ, দুর্নীতিগ্রস্তরাই কি মমতার সম্পদ? এই প্রশ্ন নিয়ে আমি যাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে প্রিয়ন্তী রয়েছেন এবং সজল দাও যোগ দিয়েছেন। আমি প্রথমে প্রিয়ন্তীর কাছে যাব। প্রিয়ন্তী, সাধারণ মানুষ হিসেবে, দেশের পরবর্তী প্রজন্ম হিসেবে, কিংবা আমরা যে প্রজন্মে রয়েছি, তারা একটা দেশের ভবিষ্যৎ চাই যা দুর্নীতিমুক্ত এবং সবার জন্য ইকুয়াল হবে, প্রত্যেকে সমান সুযোগ পাবে। তৃণমূলের বাংলায় কি এটা সম্ভব হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কি দুর্নীতি কাটিয়ে সমান সুযোগ পাচ্ছে দেশের যুবক যুবতীরা? উত্তর দাও। দেখো, প্রথমেই আমি রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই, সাথে কো প্যানেলিস্ট সঞ্চালককে। দুর্নীতি আর তৃণমূলকে কখনোই আলাদা করা সম্ভব নয়, কারণ তৃণমূল মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল। বাংলা জ্বলছে এবং বাংলার মানুষ সেখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আজকে আনন্দপুর দিয়ে কিশোরদা তুমি শুরু করেছিলে, আমি একটু আনন্দপুর থেকে টাচ করে যাই। সেটা হচ্ছে যে এই আনন্দপুর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কত দূর? খুব বেশি দূর তো নয়। আর মুখ্যমন্ত্রী শহর কলকাতার বাইরেও বিদেশ সফরে যাননি বা অন্য কোনো জেলায় উত্তরবঙ্গেও যাননি, উনি কলকাতাতেই আছেন। সুতরাং উনি এই আনন্দপুরে 27 জন মানুষ মারা গেল, ঝলসে গেল তাদের দেহ, সেখানে কেন পৌঁছালেন না? কেন পৌঁছালেন না? যদি ডেকোরেটার্সের মালিক গ্রেপ্তার হয়, তাহলে মোমো কোম্পানির মালিক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন?
কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? মুখ্যমন্ত্রী গেলে কাদের মুখোশ ফাঁস হয়ে যেত, কারা গ্রেপ্তার হতো, সেটা কেন হলো না? মোমো কোম্পানির মালিক আসলে 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গিয়েছিলেন, তাই জন্য কি মুখ্যমন্ত্রী এই ঘটনায় যাননি? 27 জনের প্রাণের কোনো মূল্য নেই মুখ্যমন্ত্রীর কাছে? ভোট এসে গেছে, উনি তো যে কোনো ছোট ঘটনায় চলে যাচ্ছেন, উনি ডিজে বাজাতে বলছেন, উনি মৃত্যু ঘণ্টা বাজাতে বলছেন, কিন্তু এই 27 জন মানুষের প্রাণের মূল্য উনি দিতে জানেন না কেন? কেন এখনো মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হয়নি? বাংলার মানুষকে এই জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এবং দুর্নীতির কথা তুমি বলছো, আজকে যদি দুর্নীতির কথা যেভাবে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, উনি একদম ঠিক বলেছেন। বাংলার মানুষকে দুর্নীতির সাথে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, প্রতিটা মানুষের সাথে দুর্নীতি চলছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে, 26,000 শিক্ষক রাস্তায়। যুবকদের সাথে দুর্নীতি চলছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, না তারা চাকরির পরীক্ষায় বসতে পারছে, না চাকরির পরীক্ষা হচ্ছে, না নিয়োগ হচ্ছে। পিএসসিতে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, প্রাইমারিতে দুর্নীতি, টেটে দুর্নীতি, মেডিকেলে দুর্নীতি, সব কিছুতে দুর্নীতি। স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি হচ্ছে, হসপিটালে স্টাফ ঢোকানো, ডাক্তারদের পরীক্ষার দুর্নীতি, সবাই দুর্নীতি। পৌরসভায় দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, ব্লকে ব্লকে দুর্নীতি। নীলাদ্রি বাবু বলছেন প্রুভ হয়নি তো, কোথায় দুর্নীতি? প্রিয়ন্তী, দুর্নীতি কোথায়? প্রুভ হয়েছে কোথায়? প্রুভ হয়নি তাই দুর্নীতি হয়নি, রাজ্যে কোনো দুর্নীতি হয়নি। প্রিয়ন্তী, কোনটার প্রুফ নেই? আরজি করে যে ঘটনা ঘটেছিল সেটার প্রুফ নেই? ওই দেওয়ালটা কেন ভাঙা হয়েছিল? সন্দীপ ঘোষ বলে যে ব্যক্তির নাম এসেছিল তাকে সরিয়ে দেওয়া হলো কেন? সন্দীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি যোগাযোগ ছিল, কি সম্পর্ক ছিল? আরজি করে প্রমাণিত হয়নি। কসবাতে যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছিল সে তৃণমূলের আইনজীবী সেলের ছাত্র ছেলের নেতা ছিল, সেটা দুর্নীতি হয়নি? যে 26,000 শিক্ষক রাস্তায় বসেছিল, 18,000 অযোগ্যের তালিকা রাজ্য সরকার দেয়নি বলে এই যে বাকি শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল, এটা দুর্নীতি নয়? যে দুর্নীতির ফলে জীবন কৃষ্ণবাবু জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিল, মানিকবাবু, পরেশবাবু, ফিরাদ হাকিম, মদন মিত্র, কুণাল ঘোষ, তৃণমূলের সমস্ত নেতারা জেল খেটে এসেছে, সেটা দুর্নীতি নয়? তাহলে জেল খেটেছে কেন? তাহলে তো জেলের বাইরে থাকার কথা ছিল। তাহলে যে 3 বছর পর জেল থেকে ফিরে এসে আজকে যখন আবার তারা বিধায়ক পদে স্বঘোষিতভাবে কাজ করে যাচ্ছে। আমি আসছি আবার, আমি সজলদার কাছে যাওয়ার আগে, প্রিয়ন্তী 1 মিনিট, আমি আসছি সজলদার কাছে যাওয়ার আগে। দুর্নীতির ফলে যে যুবক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী যারা চাকরি পাচ্ছেন না, কাজ হারাচ্ছেন, অমিত শাহ এসে বলছিলেন না দুর্নীতির লিস্ট দিলেন না? অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হয়তো জানেন না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর সলিউশন দিয়েছেন। অমিত শাহ জেনে আসা উচিত ছিল, অমিত শাহ জেনে আসা উচিত ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সলিউশন নিয়ে কথা বলেন এবং দুর্নীতি হলেও তার সলিউশনটা তিনি দিয়ে দেন। আমরা শোনাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। রাজ্যের মানুষের কাছে তিনি সলিউশন দিয়েছেন, যারা দুর্নীতির জন্য চাকরি পাননি তাদের কি করা উচিত, শুনিয়ে আমি যাব সজলদার কাছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। ভাই যখন কিছু নেই, 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। সজলদা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে যখন বলছেন যে দুর্নীতির জন্য ছাত্র যুবরা সাফার করছেন বাংলার, তিনি কি জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সলিউশন দিয়ে রেখেছেন? মা এবং বউ দুটো অপশন দিয়েছেন ঘুগনি বানানোর জন্য, তিনি কি জানতেন? বলুন সজলদা। হ্যাঁ, উনি আগে ছিলেন অগ্নিকন্যা, বর্তমানে হয়েছেন ঘুগনিকন্যা।
হ্যাঁ, মাকেও ছাড়িনি ঘুগনি বানাতে বলতে, পরের বার আবার বলেছে তখন বউকে বলেছে, মার বোধহয় রাজি হয়নি। ঠিকই বলেছেন, বাংলার মায়েদের বোনেদের, হ্যাঁ, শিক্ষিত বেকার মা বোনেদের এবার উনি বাস স্ট্যান্ডে আর ট্রেনের প্ল্যাটফর্মেই দাঁড় করাবেন, এছাড়া আর কোনো দাঁড়াবার জায়গা নেই। উনি ওখানেই দাঁড় করাতে চান, আমাদেরকে হিন্দুদেরকে ওখানেই দাঁড় করাতে চান। এটা নিয়ে কথা বলছি না। তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ, মানে ওই চাল আর কাঁকড়, যেখান থেকে কাউকে আলাদা করা সম্ভব নয়। আপনাদের আলোচনা হচ্ছিল আনন্দপুর থেকে ওনার বাড়ি কত দূর। বাড়ি আনন্দপুরে ওটার পাশেও হতে পারে, তাতেও আমাদের কিছু যায় আসে না। আমার বক্তব্য হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি নাও আসেন তাতেও আমাদের কিছু যেত আসতো না, এই প্রশ্নটাও আসতো না, যদি মুখ্যমন্ত্রীর দপ্তর, তার আন্ডারে থাকা পুলিশ, তার আন্ডারে থাকা পৌর প্রশাসন, তার আন্ডারে থাকা পঞ্চায়েত, তার আন্ডারে থাকা দমকল সঠিকভাবে কাজ করতো। মুখ্যমন্ত্রী আসার দরকার কোথায়? মুখ্যমন্ত্রীর তো আসার দরকার হতো না। তাহলে প্রশ্নগুলো হচ্ছে যখন তারা কাজ করছে না তখনই আসে প্রশ্নগুলো, যে তাহলে কাজও করছো না, তুমি মুখও দেখাচ্ছ না। আর তোমার স্বভাব যখন ছিল সব সময় ওই খিচমেরি ফটো করার। আমি বলছি, যখন আমরির ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু সারাক্ষণ বসেছিলেন, অগ্নিকন্যা ছিলেন, এখন ঘুগনিকন্যা হয়েছে। এই যে বলছিলেন যে মোমো কোম্পানির মালিককে কেন ধরছে না, উনি বিদেশে মমতার সঙ্গে বেড়াতে গেছিলেন না, উনি মমতাকে বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নটা আজকে আমাদের মানুষের মনে সবচেয়ে বড় আসছে। আমি বলছি, দেখুন, উকিলরা, একটা বড় অংশের উকিল, তারা তৃণমূলকে সমর্থন করবে, এটা স্বাভাবিক। আমি জানি না নীলাদ্রিদা ওই কেসগুলো পায় কিনা। যত দুর্নীতি তত মামলা, যত মামলা তত কামাই। এই যে ধরুন, পশ্চিমবঙ্গতে খুব রাগ হবে ওনার, যে পশ্চিমবঙ্গ থেকে মামলা লড়তে আসছে কপিল সিবাল, তারা এখানকার হাইকোর্টে দাঁড়াচ্ছে, নীলাদ্রিদাদের পেট মেরে দিচ্ছে। নীলাদ্রিদারা এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত। আমি বলছি যে দেখুন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বলছে টুল আর টেবিল নিয়ে বসে পড়ো। আরে আপনি জানেন, টুল আর টেবিল নিয়ে বসলে তারপরেই আপনার পুলিশের হল্লা গাড়ি সেখানে এসে পৌঁছবে, এবং তারপর তাদের মাল দিতে হবে, তারপর পাড়ার কাউন্সিলরকে তোলা দিতে হবে। আমি বলছি, কোন জায়গায় নামিয়েছে মুখ্যমন্ত্রী? দেখুন, রাজ্যটাকে বলছে কচুরি পানা দিয়ে, হ্যাঁ, আপনি থালা বানান, বাসন বানান, আপনার বাড়ির ভাইপোরা সোনার চামচে সোনার তালায় ভাত খাবে, আর বাংলার ছাত্র যুবকরা, তারা শিক্ষিত হয়ে, তারা গ্র্যাজুয়েট হয়ে, তারা মাস্টার ডিগ্রি করে, তারা কচুরি পানার থালা বানাবে, আর কাশফুলের বালিশে, আবার বলছে কাশফুলের সঙ্গে তুলো মিশিয়ে দিতে, মানে ওখানেও মিলাবট দিয়ে আরামে নিদ্রা যাবে। এই যদি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা হয়, এই যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়, শিক্ষিত লোকেরা যখন টিভিতে বসে চেঁচায়, আমি ভাবি যে নীলাদ্রিদার বাড়িতে তো বৌদি আছেন, তিনি কিছু বলেন না, তিনি কিছু বলেন না। মিচকি মিচকি হাসছেন, নীলাদ্রিদা মিচকি মিচকি হাসছেন আপনার কথা শুনে। তাহলে আমি মনে হয় নীলাদ্রিদা খুশি হয়েছেন, একটু মনে হয় সমর্থনই করছেন সজলদাকে। হ্যাঁ, আমার মনে হয় নীলাদ্রি বাবু সমর্থন করছেন সজলদাকে, মিচকি মিচকি হাসছেন। আমি যদি মনুষ্যত্ব থাকে, যদি মানুষ হয়ে থাকে, বাড়িতে যদি বৌদি মায়ের কাছে, ছেলে মেয়েদের কাছে দাঁড়াতে হয়, তাহলে তো ভাই এছাড়া কোনো উপায় নেই। নীলাদ্রিদার ছেলে যদি উকিল হয়, ততদিন যদি মমতা ব্যানার্জি থাকে, সেই আশায় ভাবতে পারে যে আমি আরো কিছু মামলা পাবো। তা না হলে যদি নীলাদ্রিদার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে তোর ভবিষ্যৎ নেই। সজলবাবু এটাও জানে যে বেঙ্গলে কপিল সিব্বলকে প্রথমে আমি নিয়ে এসেছিলাম 2015 সালে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না আমাদের। দেখুন, আমরা হলাম কি কালো কোট, ফিস পেলে ল্যাম্পপোস্টের সামনেও মামলা করে দেবো, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে, সজলবাবু যেটা বলছেন যে দুর্নীতি, করাপশন, এইসব প্রুফ করতে হবে। তো তাহলে সিবিআই ইডি কেন আজকে 8 বছর 10 বছর ধরে ফাইনাল চার্জশিট দিচ্ছে না? কেন ট্রায়াল শেষ হচ্ছে না? এটা বলুন। এটা তো সিবিআই ইডি, আপনারা তো প্রথমেই তো গিয়ে সিবিআই ইডি বলেন, ঠিক আছে, খুব ভালো, সিবিআই ইডি নিয়ে নিল, ট্রায়ালটা শেষ হচ্ছে না কেন? ফাইনাল চার্জশিটই পড়ছে না কেন? কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না সজলদা? নীলাদ্রি বাবু বলছেন উত্তর, সজলদার উত্তরটা নেই। আমি উত্তরটা দিই। আপনি নীলাদ্রিদা ঠিক বলেছেন, প্রুফ কোথায়? জীবনে দয়া করে সর্বত্র প্রুফ খুঁজতে যাবেন না। আমার মা যাকে বাবা বলে চিহ্নিত করেছেন, আপনার ক্ষেত্রেও তাই, তাকে আমরা সারা জীবন আমাদের জন্মদাতা বাবা জেনে এসেছি। আমরা তাকে জন্মদাতা বাবা জেনে এসেছি, প্রুফ চাইনি। এটা হচ্ছে বিশ্বাস, মানুষ চোখের ওপর দেখতে পাচ্ছে। আর ঠিক বলেছেন যে সলভ হচ্ছে কোথায়, সত্যি তো
4 দিন ধরে অভয়ার কাণ্ডে যদি কলকাতা পুলিশ, একটা প্রশাসন, একটা সরকার যদি দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণকে লোপাট করে, একটা সিসিটিভি দিলে সেই সিসিটিভিতে যদি 8 ঘন্টার টেকনিক্যাল গ্লিচ থাকে, তাহলে কোথা দিয়ে প্রমাণিত হবে দাদা? কলকাতা পুলিশের ভার্সনটাই সিবিআই কোর্টে প্লেস করে। কি করবে? করবেটা কি? অথরাইজ এজেন্সি তো কলকাতা পুলিশ। রাজীব কুমারের মতো লোকের জন্য ফুটপাতে বসেছে মুখ্যমন্ত্রী। রাজীব কুমারের জন্য ফুটপাতে বসেছে। আপনারা কার প্রমাণ কার কাছে চাইছেন? পশ্চিমবাংলার মানুষ সমস্তটাই জানে, পুরোটাই জানে পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলার মানুষের কাছে সব প্রমাণ আছে, আর প্রমাণের কোনো প্রয়োজন নেই, মানুষ সবটাই জানে। আমি শুধু একটা কথা বলতে চাই, কিশোরদা একটা কথা বলতে চাই, বলুন আপনি যে প্রতিবেদন, প্রমাণ আর প্রুফের কথা হচ্ছে দেবাশিস বাবু, এক সেকেন্ড, প্রমাণ আর প্রুফের কথা হচ্ছে দেবাশিস বাবু, গোটা একটা বাথরুম ভেঙে ফেলা হলো আরজি করে, আর প্রমাণ আর প্রুফ এই আনন্দপুরের কেসে পুলিশ নাকি খাবারের প্যাকেটের মৃতদেহ ছড়িয়ে দিচ্ছে আর প্রুফ চাইছে। পোস্টমর্টম ঠিক করে হয়নি, পোস্টমর্টমটাই বেআইনি। আপনি তো আইনজীবী, ওরকম পোস্টমর্টম হয়? আপনি জানবেন, ভগবান না করুক আপনাদের ভবিষ্যৎ যেন ওই ঘুঁটে পড়ে আর গোবর হাঁসের মতন না হয়। আমরা তো অন্তত আমার ভবিষ্যৎকে বলতে পারবো যে আমরা প্রতিবাদ করেছিলাম, আপনি আপনার ভবিষ্যৎকে বলবেন যে আমি দালালি করেছিলাম দুর্নীতিগ্রস্তদের চোরেদের হয়ে। এই যন্ত্রণা আপনাকে আজ না হলে কাল ভোগ করতেই হবে। কিশোরদা একটা বিন্দুর উপর প্রত্যেকের কাছে আসবো, আমি আসছি, দেবাশিস দা, সন্ময়দা, প্রিয়ন্তী, আমি প্রত্যেকের কাছে আসছি। আমি অমিত শাহ একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটা বাইট দিয়েছেন গুরুত্বপূর্ণ, তিনি একটি বেটার ফিউচারের কথা বলছেন, আরো ভালো ভবিষ্যতের কথা বলছেন, কিভাবে এগুলোর সলিউশন সেটার কথা তিনি বলছেন, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে তিনি বলছেন। কি বলছেন অমিত শাহ শুনবো, তারপরেই ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশ শুনুন। कि ममता दीदी का जाने का समय आ गया है। 26 के चुनाव में ममता को हटाना है या नहीं हटाना है? अरे हटाना नहीं है, तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़कर फेंक देना है। हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है, इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। সরকার পরিবর্তন হলে সমস্ত কিছু সলিউশন খুঁজছেন অমিত শাহ। কি বললেন অমিত শাহ সেটা শোনালাম আজকে ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ ডিবেটের তৃতীয় অংশ, আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে এক এক করে যাচ্ছি। আজকে কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র। প্রশ্ন করছি, সোনার বাংলা আজ নেই রাজ্য, মমতার বিদায় ফিরবে সুদিন। দেবাশিস বাবু হাত তুলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় কি সম্ভব? বিজেপি কি পারবে পরিবর্তন করতে? অমিত শাহ বলছেন পরিবর্তন অবশ্যম্ভাবী। দেবাশিস দাকে দিয়ে শুরু করব এবং তারপর প্রত্যেকের কাছে যাব। বলুন দেবাশিস দা। একদম 5 সেকেন্ড। দেখুন, টেমপ্লেট পরিষ্কার আপনার প্রতিবেদনের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। সরকারের তহবিল শূন্য করে রাখা, এটাই তার কাজ। আনন্দপুর হোক যাই হোক, সরকারের তহবিল শূন্য থাকবে, রেভিনিউ জিরো থাকবে। কেন? তাতে কোনো দায়বদ্ধতা নেই। বলবে সরকারের কাছে টাকা নেই, কোনো দায়বদ্ধতা নেই। তারপরে কি বলবে? ঘুগনি শিল্প করো, চপ শিল্প করো, এই করো সেই করো, আর সেখান থেকে তোলাবাজি করে পার্টির কাছে কোটি কোটি টাকা জমা হবে। আর এই টেমপ্লেটটা আজকের নয়, এটা সিপিএমের আমলের টেমপ্লেট। সিপিএম কলকারখানা বন্ধ করে মানুষকে অকেজো করেছে, করে গভর্নমেন্টের রেভিনিউটাকে শেষ করেছে। গভর্নমেন্টের রেভিনিউ শেষ হলে তারপরে পার্টির উপরে মানুষ নির্ভর হয়। মানুষ পার্টির উপরে নির্ভর হলে পার্টির মানুষের রক্ত চুষে পার্টির কাছে টাকা আছে, সরকারের কাছে নেই। এই জিনিসটাই ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের আশা, এটাকেই আমরা পরিবর্তন করব। আজকে কলকাতা শহরে সমস্ত মেট্রোর কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা হয়, স্টেট গভর্নমেন্টের একটা 9 পয়সা নেই কলকাতা মেট্রোতে। তাহলে সরকারি তহবিলে টাকা থাকলে গরিব মানুষের উপকার হয়, চাকরি হয়, শিল্প হয়, সব কিছু হয়। সরকারি তহবিলকে মজবুত করা হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেভিনিউকে রিপ্লেনিশ করা হবে, সেই রেভিনিউ দিয়ে মানুষের কাজ করা হবে। পার্টির তোলাবাজি দিয়ে একটা রাজ্য চলতে পারে না, ব্ল্যাক ইকোনমি দিয়ে একটা রাজ্য চলতে পারে না। তার প্রমাণই আনন্দপুর এবং সমস্ত দুর্নীতি। নীলাদ্রিবাবু, সলিউশনগুলো শুনছেন তো? এই সরকারের পরিবর্তন ঘটবে বলছেন অমিত শাহ, এবং বলছেন কিভাবে এই সরকার পরিবর্তন ঘটলে পরে এই দুর্নীতি থেকে বেরিয়ে আসবে বাংলার মানুষ। দেবাশিস বাবুর প্রশ্ন শুনলেন, আমি সন্ময়দার কাছে যাওয়ার আগে ছোট্ট করে নীলাদ্রিবাবুর উত্তর, কাউন্টার।
দেখো দেখো কিশলয়, অমিত শাহ খুব বাজে অ্যাস্ট্রোলজার। 2021-এও বলেছিল, 24-এও বলেছিল, 26-এ এখন বলা শুরু করেছিল। ওই 24-এ কি বলেছিল, আপকি বার 21-এ 200 পার কি সব বলেছিল। এইসব বাংলার মানুষ বুঝে গেছে। ইলেকশনের ভোটে তৃণমূল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। আর এই এসআইআর করে বিজেপির যা নিজেকে আগে থেকে বেটার পারফর্ম করছে বলছেন নীলাদ্রি বাবু। আমি আসি সন্ময়দা, 30 সেকেন্ডস উত্তর। পরিষ্কার ঘুগনি আর কাশফুল করতে করতে বাংলার কি অবস্থা হয়েছে কিশোর, একটা ছোট্ট তথ্য দিই। সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি জীবন সুধা ভবনের 11 থেকে 16 তলা লিজ রিনিউ করলো না। গ্লোবাল মার্কেটিং ইউনিট মুম্বাইয়ে সরে গেল। 2017 সালে এই পশ্চিমবঙ্গ থেকে কর্পোরেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্পোরেট অফিসটা সরে গেছে। মানে আলটিমেটলি বাংলার ইমেজটা কোথায় যাচ্ছে একটু ভাবো তো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো ব্যাংক তার কর্পোরেট অফিস সরিয়ে দিচ্ছে, গ্লোবাল মার্কেটিং ইউনিট সরিয়ে দিচ্ছে, আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘটা করে শিল্প সম্মেলন করে কাশফুল আর ঘুগনির গল্প টল্পগুলো শোনাচ্ছেন। আমি বলছি পশ্চিমবঙ্গ থেকে মহিলাকে সরানো দরকার। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ। কেউ বিশ্বাস করে না, নো ওয়ান ট্রাস্ট। যারা বিজনেস সম্মেলনে আসেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গাল ভরা কথা বলে চলে যান, তারা পশ্চিমবঙ্গে বড় ইনভেস্টমেন্ট করে না। গত 15 বছরে একটা বলুন নীলাদ্রি বাবু, একটা বলুন যে বড় ইনভেস্টমেন্ট এই পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। একটা হয়ে যাওয়ার তৈরি কারখানা ন্যানো চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিল না যে সেটাকে ভাঙিয়ে তিনি ক্ষমতায় গেছেন। আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে স্যামসাং যখন 6টা রাজ্যকে বাছাই করে চীন থেকে পাটকারি গুটি আসার জন্য, সেই 6টা রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ স্থান পায় প্রথমে, পশ্চিমবঙ্গ তার মধ্যে স্থান পায় না কেন? ওয়াই? টেসলার কারখানার 12টা তালিকা রাজ্যের হয়, পশ্চিমবঙ্গ তার মধ্যে স্থান পায় না। তার কারণটা কি? তখন পশ্চিমবঙ্গ কেউ বিশ্বাস করে না। এই অনাস্থাটাই সলিউশনটা কি? বিজেপি সরকার গড়বে বলছে, সরকার গড়তে পারবে বিজেপি। যে আসে আসুক, কিশোর নয়, যে আসে আসুক, ওই শিল্পপতিদের আস্থা ফেরানো দরকার। এই আস্থার অভাবের জন্যই বাংলা আজকে কাশফুল আর ঘুগনির গল্পটা দিনের পর দিন। কেন বাঙালি শুনবে? কেন 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে থাকবে? কেন শুনবে? সন্মাদা আসে, প্রিয়ন্তী হাত তুলছে। প্রিয়ন্তী, উত্তর। এই রাজ্যে সরকার পরিবর্তন প্রয়োজন, কিন্তু তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের গুন্ডামি, এই শব্দগুলো বারবার শুনছি বিজেপির কাছে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরিস্থিতিতে রয়েছে। অমিত শাহ বলছেন পরিবর্তন অবশ্যম্ভাবী। তোমার ভিউজ বলো। দেখো, পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা জানান দিচ্ছে আরজি করের ঘটনার অভয়ার মা বাবা, জানান দিচ্ছে এই রাজ্যে পরিবর্তন দরকার আছে, না হলে রাজ্যের কোনো নারী সুরক্ষিত নয়। কসবার মেয়েটির পরিবার জানান দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী, না হলে তার মেয়ের মতো কলেজে কলেজে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়। এ রাজ্যের শিক্ষিত যুব সমাজ জানান দিচ্ছে পরিবর্তন অবশ্যম্ভাবী। তাদের জীবন যেভাবে অন্ধকার করেছে, তারা যেভাবে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে অন্য দেশে পাড়ি দিচ্ছে, মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে, তারা জানান দিচ্ছে রাজ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা দুর্নীতির শিকার হওয়া প্রতিটা মানুষ জানান দিচ্ছে রাজ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রতিজন শিক্ষক যারা রাস্তায় বসেছিল, 26,000 শিক্ষক, তারা জানান দিচ্ছে এই রাজ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রতিটা ক্ষেত্রের প্রতিটা ডিপার্টমেন্টের মানুষ জানান দিচ্ছে পরিবর্তন অবশ্যম্ভাবী। বুঝলাম, কিন্তু সজলদা, আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন, বারবার তৃণমূলের ন্যারেটিভ, বিজেপি কোনো ক্ষমতায় নেই এই মুহূর্তে, সংগঠন নেই, কোথা থেকে পরিবর্তন হবে? তৃণমূল আবারও বহু সিটে ক্ষমতায় আসবে, একটু আগে বলছিলেন নীলাদ্রি বাবু। আপনাদের কনফিডেন্স আছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে ঘোষণা করে যাচ্ছেন। 30 সেকেন্ড। এখন যারা ক্ষমতায় যখন এসছে তার আগে তাদের প্রত্যেকের স্বাধীনতার পর থেকে যদি ইতিহাস দেখেন, কারোরই ক্ষমতা ছিল না। কংগ্রেস 30 বছর পর 77 সালে যখন চলে যায়, তখন সিপিএম স্বপ্নেও ভাবিনি যে সিপিএম আসতে পারে। 30% বুথে তারা এজেন্ট দিতে পারিনি। হ্যাঁ, 70% বুথ খালি থাকা সত্ত্বেও বিপুলভাবে সিপিএম এসছিল। 2011 সালে মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকতো, তাহলে উনি ডিভোর্স করে আসা, ত্যাগ করে আসা কংগ্রেসের সঙ্গে হাত মেলাতেন না, এসইউসিআই এর সঙ্গে হাত মেলাতেন না, কিষাণজিদের সঙ্গে হাত মেলাতেন না। ক্ষমতায় আসার পরেই কিন্তু তাদের লাত মেরেছেন। আবার আমি আপনাকে বলি শুনুন, ক্ষমতায় আসার আগে কারোরই শক্তি থাকে না, রাষ্ট্র ক্ষমতাটা মেন এই রাজ্যে। আমি বলছি, নীলাদ্রিদা বলছিল না যে বাজে অ্যাস্ট্রোলজার, আরে শুনুন, 42 মমতাদি বলেছিলেন, হয়নি। এবার নয় নেভার, মমতাদি বলেছিলেন রাজনীতি একটা এমন বস্তু, এবারও হয়নি, আবার নেভারও হয়নি। পরবর্তীকালে উনি ক্ষমতায় এসেছিলেন।
চুপচাপ ফুলে চাপ বলেছিলেন, হয়নি। সজলদা, আপনি আমি দেখে আপনাকে নিন, conclude করতে 3 দেবো। আমি থেকে একবার নীলাদ্রি 77, বাবুর উত্তরটা 3 শুনতে থেকে চাইছি। 77 সজলদা, আমি ভারতবর্ষে আপনার কাছেই আসছি, আমি কোনো কনক্লুড রাজনৈতিক করতে দল দেবো। হয়নি। আমি ছোট করে নীলাদ্রি বাবুর উত্তরটা নিই। নজরুল বাবু খুব উইশফুল থিঙ্কিং করছেন যে বিজেপি পাওয়ারে আসবে। যে পার্টির একটা সংগঠন নেই, বুথে বুথে এজেন্ট দিতে পারে না, আর যেভাবে ওরা করছে, বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি ছাড়া অপশন নেই, মমতা ব্যানার্জিকেই দেবে। এটা ক্যান্টিনে আপনাকে ডিম ভাত খাওয়াবো, মা কিচেনে চলুন যাবো একসঙ্গে। আজকে বলে রাখলাম। ঠিক আছে, ইনভিটেশন অ্যাকসেপ্টেড, কিন্তু 2035-এর পরে। ততদিন মাও থাকবে বেশ, না, আমাকে এখানে ডিম শেষ কত করতে থাকবে হচ্ছে। বেশ, আমার সময় শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। আমি এই বলে শেষ করব, প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমি এই বলে শেষ করব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এসে একটা লম্বা লিস্ট ধরালেন দুর্নীতির। দুর্নীতির পর দুর্নীতি পড়েই যাচ্ছেন, শেষ হচ্ছে না লিস্ট। তৃণমূলের দুর্নীতির তো শেষ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতির শিকড় নিয়ে প্রশ্ন করলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন করলেন, কিভাবে ইনফিলট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে সেই নিয়ে, কিন্তু সলিউশনটা কি? অমিত শাহ প্রত্যয়ের সঙ্গে বলছেন 2026-এ এই বছরে পরিবর্তন হতে চলেছে। আর কয়েক মাসে বাংলার মানুষ বিরক্ত হয়ে গিয়েছেন তৃণমূলের অপশাসনে। এবার কি সত্যি পরিবর্তন হতে চলেছে? বাংলার মানুষ দেখিয়ে দেবে আর কয়েক মাস বাদে। ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।